স্বপ্ন দেখতে তো সবাই ভালোবাসে, কিন্তু সেই স্বপ্ন যখন চরম দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট হতে থাকে তখন কজন পারে লড়াই চালিয়ে যেতে? একবেলা ভাত জুটলে অন্য বেলার খবর থাকে না, এমন এক হতদরিদ্র পরিবারের ছেলের চোখে যখন দেশের একজন প্রথম শ্রেণীর বিসিএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন উকি দেয়, তখন সমাজ কেবল উপহাসই করে। কিন্তু সেই নির্মম হাসিকে উপেক্ষা করে, সমস্ত বাধা বিপত্তিকে জয় করে এক অদম্য ইচ্ছাশক্তির গল্প আজ আপনাদের শোনাব। এটি শুধু এক যুবকের শূন্য থেকে শিখরে ওঠার গল্প নয়, বরং এমন এক নিঃস্বার্থ মানবতার উপাখ্যান যা শুনলে আপনার চোখে জল আর মনে গভীর শ্রদ্ধার জন্ম নেবে। সিরাজগঞ্জের এক গরিব পরিবারের ছেলে রাহুল দাসের জীবনে এমন কিছু ঘটেছিল যা যে কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানিয়ে দেবে। চলুন সেই অবিশ্বাস্য বাস্তব গল্পের গভীরে প্রবেশ করি। সিরাজগঞ্জ জেলার এক অখ্যাত ছোট্ট গ্রামে বসবাসকারী রাহুল দাস ছিল অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। তার জরাজীর্ণ বাড়িতে বয়সের ভারে নুব্জ বাবা, রুগ্ন মা এবং একটি ছোট বোন ছাড়া আর কেউ ছিল না। তার বাবা আগে স্থানীয় একটি ইটের ভাটায় দিনমজুরের অমানবিক পরিশ্রম করতেন, কিন্তু কয়েক বছর আগে সেখানে কাজ করার সময় এক ভয়াবহ দুর্ঘটনায় তার পা মারাত্মকভাবে জখম হয়। চিকিৎসার অভাবে সেই পা আর কখনোই পুরোপুরি সেরে ওঠেনি, ফলে এখন তিনি ঠিকমতো উঠে দাঁড়াতেও পারতেন না। পরিবারের হাল ধরতে রাহুলের মা গ্রামের এক বাড়ি থেকে অন্য বাড়িতে গিয়ে সেলাই ফোড়াইয়ের কাজ করতেন। দিনরাত হাড়ভাঙা খাটুনির পর কোনোমতে তাদের দুবেলার আধপেটা খাবার জুটত। কিন্তু এই সীমাহীন অভাব আর দুর্দশার মাঝেও রাহুলের বুকে একটি বিশাল স্বপ্ন সযত্নে লালিত হচ্ছিল, যে কোনো মূল্যে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন বড় সরকারি কর্মকর্তা হওয়ার। গ্রামের মানুষজন তারই স্বপ্ন নিয়ে প্রায়ই হাসি ঠাট্টা করত। তারা বলতো, আরে দেখ, যার নিজের ঘরে দুবেলা ভাত জোটে না সে নাকি বড় অফিসার হবে। গরিবের ছেলে আজীবন গরিবই থেকে যায়, বড় স্বপ্ন দেখতে নেই। এরকম কটু কথা রাহুলকে প্রতিদিন শুনতে হতো, কিন্তু সে কখনো কাউকে কড়া জবাব দিত না। সে শুধু নীরবে নিজের ছেঁড়া বইগুলো খুলে পড়াশোনায় ডুবে যেত। অভাবের তাড়নায় রাহুল দিনের বেলায় গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের টিউশনি পড়াত এবং রাতের অন্ধকারে স্থানীয় রেলওয়ে স্টেশনের বাইরে দাঁড়িয়ে চা বিক্রি করত। অনেক রাত এমনও গেছে যখন সারা রাত হাড় কাঁপানো শীতে চা বিক্রি করার পর সে স্টেশনের শক্ত বেঞ্চে বসেই বইয়ের পাতায় চোখ রাখত। তীব্র ক্লান্তিতে ঘুমে তার দুই চোখ বন্ধ হয়ে আসতে চাইত, কিন্তু সে চোখে মুখে জল দিয়ে নিজেকে জাগিয়ে রাখত। তখন তার কানে শুধু বাবার বলা একটি কথাই বারবার বাজত, বাবা, দারিদ্র্য হয়তো মানুষের কপালের লিখন, কিন্তু কঠোর পরিশ্রম করে নিজের ভাগ্য বদলানোর ক্ষমতা মানুষের নিজের হাতেই থাকে। ধীরে ধীরে সেই বহু কাঙ্ক্ষিত বিসিএস পরীক্ষার দিন একেবারে ঘাড়ের কাছে এসে পড়ল। কিন্তু পরীক্ষার ঠিক 2 দিন আগে তাদের ভাঙাচোরা বাড়িতে এক বিশাল সংকটের মেঘ ঘনিয়ে এল। সিরাজগঞ্জ থেকে ঢাকা শহরে গিয়ে পরীক্ষা দেওয়ার মতো সামান্য ভাড়ার টাকাও রাহুলের কাছে ছিল না। তার মা ঘরের প্রতিটি কোণ, প্রতিটি ভাঙা বাক্স তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও একটা কানাকড়িও পেল না। হতাশায় নিমজ্জিত হয়ে রাতে রাহুল ঘরের বাইরে অন্ধকার দাওয়ায় চুপচাপ বসেছিল। তার বারবার মনে হচ্ছিল চরম দারিদ্র্যের কারণে এবারও হয়তো তার লালিত স্বপ্নটা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। ঠিক সেই চরম হতাশার মুহূর্তেই তার মা ঘরের ভেতর থেকে একটি পুরনো মোর্চে ধরা ছোট কৌটো হাতে নিয়ে বেরিয়ে এলেন। সেই কৌটোর ভেতরে সযত্নে রাখা ছিল তার বিয়ের একমাত্র স্মৃতি, একটি সোনার মঙ্গলসূত্র। মা তার বয়সের ভারে কাঁপা কাঁপা হাতে সেই শেষ সম্বলটুকু রাহুলের হাতের মুঠোয় গুজে দিলেন এবং ভারী গলায় বললেন, এটা বাজারে নিয়ে গিয়ে বন্ধক রেখে দে বাবা, কিন্তু তুই তোর পরীক্ষাটা দিতে অবশ্যই ঢাকা যা। রাহুলের 2 চোখ নিমেষেই জলে ভরে উঠল। সে কাঁদা কাঁদা গলায় বলল, মা, এটা তোমার বিয়ের স্মৃতি, থাক না, আমি না হয় আগামী বছর আবার চেষ্টা করে নেব। কিন্তু মা তাকে মাঝপথেই থামিয়ে দিয়ে দৃঢ়স্বরে বললেন, না বাবা, গরিব মানুষের জীবনে বড় স্বপ্ন দেখার সুযোগ বারবার আসে না, তুই যা। পরদিন খুব সকালে মা তার সেই শেষ সম্বল মঙ্গলসূত্রটি স্থানীয় এক মহাজনের কাছে বন্ধক রাখলেন এবং সেখান থেকে যে সামান্য কয়েকটি টাকা পেলেন সেটাই রাহুলের ট্রেনের টিকিট আর শহরের খরচার জন্য তার হাতে তুলে দিলেন। রাহুল যখন চোখের জল মুছে বাড়ি থেকে বের হতে পা বাড়াল, তখন তার বাবা তাকে ইশারায় নিজের কাছে ডাকলেন। অসুস্থ শরীরে কাঁপা কাঁপা হাতটি ছেলের মাথার উপর রেখে তিনি আশীর্বাদ করে বললেন, যা বাবা, অনেক বড় অফিসার হয়ে ফিরে আয়, কিন্তু একটা কথা মনে রাখিস, যত বড়ই হোস না কেন, কখনো গরিব মানুষের কষ্ট আর চোখের জল ভুলে যাস না।
রাহুল পরম শ্রদ্ধায় নিচু হয়ে তার বাবার পা ছুঁয়ে প্রণাম করল এবং বুক ভরা আশা আর চোখে জল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। গ্রাম থেকে বহু দূরের স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য সে তার পুরনো ভাঙাচোরা সাইকেলটি নিয়ে রওনা হল। সারা রাস্তা গ্রামের লোকেরা তাকে অবাক হয়ে দেখছিল। তাদের মধ্যে কেউ কেউ তার সফলতার জন্য মনে মনে দোয়া করছিল, আবার কেউ কেউ তখনও তাকে নিয়ে ব্যঙ্গের হাসি হাসছিল। দীর্ঘ পথ পেরিয়ে স্টেশনে পৌঁছতেই রাহুল দেখল সেখানে তিল ধারণের ঠাঁই নেই। কেউ হুড়মুড় করে ট্রেন ধরার জন্য পাগলের মতো ছুটছে, কেউ ভারী মালপত্র মাথায় নিয়ে দৌড়াচ্ছে। লাউডস্পিকারে বারবার ট্রেনের আসার ঘোষণা চারপাশ গম গম করে তুলছিল। রাহুল নিজের পকেট হাতড়ে নিশ্চিন্ত হল যে ট্রেনের টিকিট আর সামান্য কিছু টাকা ঠিক মতোই আছে। তার সবচেয়ে মূল্যবান জিনিস, পরীক্ষার অ্যাডমিট কার্ডটি, পরম যত্নে ব্যাগের ভেতরে রাখা ছিল। সে একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই প্ল্যাটফর্মে হঠাৎ এক বিশাল বিশৃঙ্খলা ও ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। একটি লোকাল ট্রেন ভুল করে অন্য প্ল্যাটফর্মে চলে আসতে শুরু করেছিল। ট্রেনের যাত্রীরা হুড়াহুড়ি করে দ্রুত সেই দিকে ছুটতে শুরু করল। সেই বাঁধ ভাঙা ভিড়ের মধ্যেই প্রবল বেগে ছুটে চলা কেউ একজন পেছন থেকে রাহুলকে সজোরে ধাক্কা দিল। সে কোনোমতে টাল সামলে হুমড়ি খেয়ে পড়া থেকে বেঁচে গেল। কিন্তু কয়েক সেকেন্ড পর ভিড় কিছুটা হালকা হলে যখন সে নিজের কাঁধের ব্যাগটি সামলাতে গেল, তখন তার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। তার কাঁধে ব্যাগটি ছিল না, সেটি ভিড়ের মধ্যে কোথাও গায়েব হয়ে গেছে। প্রাথমিক ধাক্কায় তার মনে হল হয়তো ধাক্কা লেগে ব্যাগটি কোথাও নিচে পড়ে গেছে। সে পাগলের মতো প্ল্যাটফর্মের এদিক ওদিক মানুষের পায়ের ফাঁকে ফাঁকে খুঁজতে লাগল এবং চিৎকার করে বলতে লাগল, আমার ব্যাগ, কেউ কি আমার কালো রঙের ব্যাগটা দেখেছেন? কিন্তু সেই স্বার্থপর ভিড়ের মধ্যে তার আর্তনাদ শোনার মতো বা তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। ভয় আর হতাশায় তার হাত পা কাঁপতে শুরু করল। ওই ব্যাগের ভেতরে তার জীবনের সবচেয়ে জরুরি অ্যাডমিট কার্ড ছিল, ট্রেনের টিকিট ছিল, মায়ের মঙ্গলসূত্র বন্ধক রাখা টাকাগুলো ছিল এবং সর্বোপরি তার সারা জীবনের হাড় ভাঙা পরিশ্রমের ফসল ছিল। সব হারিয়ে রাহুল প্ল্যাটফর্মের এক নির্জন কোণায় ধপ করে বসে পড়ল। তার দুই চোখ বেয়ে অঝরে জল বইতে লাগল। তার মনে হচ্ছিল যেন এক নিমেষেই তার পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে। ঠিক সেই চরম হতাশার মুহূর্তেই তার কানের কাছে একটি গম্ভীর মেয়ের কণ্ঠস্বর ভেসে এল, তুমি এভাবে এখানে বসে কাঁদছ কেন? রাহুল ছলছল চোখে মুখ তুলে তাকাল। তার ঠিক সামনেই রেলওয়ের কালো কোট গায়ে জড়ানো এক তরুণী দাঁড়িয়েছিল। তার গলায় রেলওয়ের আইডি কার্ড ঝোলানো ছিল। চেহারায় বেশ কঠোর একটা ভাব থাকলেও তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত মায়াবী গাম্ভীর্য লুকিয়েছিল। সে ছিল সেই স্টেশনের একজন দায়িত্বপ্রাপ্ত টিটিই, অদিতি সেন। অদিতি বেশ কড়া গলায় জিজ্ঞাসা করল, তোমার টিকিট দেখাও। রাহুল ভয়ে ঘাবড়ে গিয়ে ধড়মড় করে উঠে দাঁড়াল এবং বলল, ম্যাডাম, একটু আগে ভিড়ের মধ্যে আমার ব্যাগ চুরি হয়ে গেছে। ওর ভেতরেই আমার ট্রেনের টিকিট, পরীক্ষার অ্যাডমিট কার্ড আর সব টাকা ছিল। অদিতির প্রথমে মনে হল ছেলেটি হয়তো বিনা টিকিটে ভ্রমণ করার জন্য মন গড়া অজুহাত দিচ্ছে, কারণ প্রতিদিন স্টেশনে এমন শত শত মানুষ পাওয়া যায় যারা এই একই গল্প ভেদে বসে। সে আরও কঠোর হয়ে বলল, ধরা পড়লে সবাই ঠিক এই কথাটাই বলে, বিনা টিকিটে যাত্রা করে পার পাওয়া অতটা সহজ নয়। এই কথা শুনে রাহুলের চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগল। সে কাপা কাপা হাতে নিজের পকেট থেকে ভাঁজ করা সেই পুরনো কাগজটি বের করল, যাতে তার মায়ের বন্ধক রাখা মঙ্গলসূত্রের রসিদটি ছিল। কান্নায় রুদ্ধ হয়ে আসা গলায় এসে বলল, ম্যাডাম, আমি সত্যি বলছি, আমার মা নিজের শেষ সম্বল মঙ্গলসূত্র বন্ধক রেখে আমাকে টাকা দিয়েছেন, শুধু যাতে আমি ঢাকায় গিয়ে বিসিএস পরীক্ষাটা দিতে পারি। অদিতি রসিদটি হাতে নিয়ে কয়েক মুহূর্তের জন্য একেবারে নির্বাক হয়ে গেল। তার তীক্ষ্ণ নজর রসিদের লেখাগুলোর দিকে আটকে গেল এবং হয়তো তার কর্মজীবনে প্রথমবারের মতো সে কোনো যাত্রীর কথায় মিথ্যার চাতুরি নয়, বরং এক চরম দারিদ্র্য আর তীব্র যন্ত্রণার ছাপ দেখতে পেল। ওদিকে দূরে ট্রেনের বাঁশি বেজে উঠেছিল। ঢাকা যাওয়া ট্রেনটি ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে সামনের দিকে এগোতে শুরু করেছিল। রাহুলের চোখের সামনে তার এতদিনের লালিত স্বপ্ন যেন তাকে ফাঁকি দিয়ে দূরে সরে যাচ্ছিল। তখনই হঠাৎ অদিতি তার হাত শক্ত করে চেপে ধরল এবং অত্যন্ত জোর গলায় বলে উঠল, দৌড়াও, এক্ষুনি দৌড়াও, এখনও তোমার স্বপ্ন শেষ হয়ে যায়নি। অদিতির এই আকস্মিক পদক্ষেপে রাহুল প্রথমে কিছুই বুঝে উঠতে পারল না। ট্রেনটি ততক্ষণে বেশ গতি বাড়াতে শুরু করেছিল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অন্য লোকেরাও দৌড়াচ্ছিল। কেউ কোনো মতে জানালা দিয়ে ভেতরে ওঠার চেষ্টা করছিল, কেউ বা দরজার হাতল ধরে ঝুলছিল। অদিতি জোরে চিৎকার করে নির্দেশ দিল, আরে তাড়াতাড়ি দৌড়াও, নইলে ট্রেন চোখের সামনে দিয়ে বেরিয়ে যাবে।
রাহুল নিজের চোখের জল মুছে প্রাণপণে ট্রেনের দরজার দিকে ছুটল। অদিতি নিজেও ছুটতে ছুটতে চলন্ত ট্রেনের দরজা পর্যন্ত গেল এবং নিজে হাত বাড়িয়ে তাকে টেনে নিরাপদে ভেতরে তুলে নিল। ট্রেন এবার তার স্বাভাবিক দ্রুত গতিতে ছুটতে শুরু করেছিল। ভেতরে ঢুকেই রাহুল ক্লান্তিতে হাঁপাতে লাগল। ভয় আর পরিশ্রমে তার জামাকাপড় ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিল। অদিতি তাকে ইশারা করে কিছুটা কড়া গলায় বলল, এবার একেবারে চুপচাপ এই কোণার সিটটায় বসে পড়ো, আর খবরদার কারো সাথে কোনো তর্ক করতে যাবে না। রাহুল ধীরে ধীরে মাথা নিচু করে সিটের এক কোণায় নিজেকে গুটিয়ে বসে পড়ল। কিন্তু আশেপাশে বসা কয়েকজন কৌতূহলী যাত্রীর নজর ততক্ষণে তার ওপর পড়ে গিয়েছিল। এক মধ্যবয়স্ক লোক বিরক্তি নিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল, কি ব্যাপার ম্যাডাম, একজন বিনা টিকিটের লোককে আপনি নিজে থেকে কেন বসতে দিলেন? আমাদের তো পুরো ভাড়া দিয়েই যেতে হচ্ছে। অন্য এক লোকও তাতে সুর মিলিয়ে বলতে লাগল, আরে মশাই, আজকালকার লোকেরা তো খুব সুন্দর নাটক করতে পারে, দুফোঁটা চোখের জল ফেললেই ফ্রিতে যাত্রা করা যায়। রাহুল মাথা নিচু করে চুপচাপ এই অপমানজনক কথাগুলো হজম করছিল। লজ্জায় আর অপমানে তার মাথা একদম নিচু হয়ে গেল। অদিতি প্রচণ্ড রাগে সেই লোকগুলোর দিকে ঘুরে তাকাল এবং ধমকের সুরে বলল, ওর টিকিট চুরি হয়ে গেছে, ওর সাথে যা হয়েছে তা আপনাদের সাথে হলে বুঝতেন। নিয়মকানুন তো আছেই, কিন্তু মানবতা বলেও তো একটা জিনিস এই পৃথিবীতে টিকে আছে। তখন এক ধনী চেহারার দাম্ভিক লোক তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ম্যাডাম, আপনারা বড্ড বোকা। এই দুনিয়াতে সবচেয়ে বেশি নিখুঁত মিথ্যে কথা এই গরিব লোকেরাই বলতে পারে। এই নিষ্ঠুর কথা শুনে রাহুলের চোখের কোণ জলে ভরে এলো। সে জানালার দিকে নিজের মুখ ঘুরিয়ে নিল, যাতে বাইরের অন্ধকারের সাথে মিলে তার গাল বেয়ে পড়া চোখের জল কেউ দেখতে না পায়। বেশ কিছুক্ষণ পর অদিতি অন্য কামরায় যাত্রীদের টিকিট চেক করা শেষ করে আবার সেই সিটের কাছে ফিরে এলো। সে দেখল যে রাহুল এখনও একইভাবে চুপচাপ বসে আছে, আর শূন্য দৃষ্টিতে জানালার বাইরের ঘুটঘুটে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। অদিতি তার পাশে দাঁড়িয়ে অত্যন্ত ধীর আর মোলায়েম স্বরে জিজ্ঞাসা করল, সেই সকাল থেকে কিছু খেয়েছ তুমি? রাহুল মুখ না ঘুরিয়েই শুধু না সূচক মাথা নাড়ল। তিক্ত সত্যিটা হলো এই যে অভাবের কারণে গতকাল রাতেও সে ঠিকমতো খায়নি, আর আজ সকালে বাড়ি থেকে বের হওয়ার পর সে শুধু এক কাপ লাল চা খেয়েই এতটা পথ এসেছে। অদিতি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল, তারপর নিজের কাঁধের ব্যাগটি খুলে সেখান থেকে তার নিজের জন্যে আনা টিফিন বক্সটি বের করে রাহুলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, এটা খেয়ে নাও। রাহুল ভীষণ ঘাবড়ে গিয়ে দুই হাত জোড় করে বলল, না না ম্যাডাম, আমি ঠিক আছি, আমার একদমই ক্ষুধা নেই। অদিতি এবার হালকা বকা দেওয়ার সুরে বলল, আমার সামনে বেশি ভদ্র সাজার কোনো দরকার নেই, আমি বুঝতে পারছি তোমার কতটা ক্ষুধা লেগেছে, চুপচাপ খাবারটা শেষ করো। অগত্যা রাহুল কাঁপা কাঁপা হাতে টিফিন বক্সটি নিল। তার ভেতর ছিল যত্ন করে বানানো কয়েকটি রুটি আর সুস্বাদু আলুর তরকারি। অনেক দিন পর এমন ভালো খাবারের প্রথম গ্রাস মুখে দিতেই রাহুলের চোখ আবার জলে ভরে গেল। তার নিজের অভাবী মায়ের কথা খুব মনে পড়ে গেল, যিনি নিজের পেটে ক্ষুধা রেখে প্রতিবার ছেলেকে খাবার খাওয়ানোর সময় মাথায় হাত বুলিয়ে বলতেন, বাবা, তুই মন দিয়ে পড়াশোনা কর, একদিন তুই অনেক বড় মানুষ হবি। অদিতি খেয়াল করল যে খেতে খেতে ছেলেটি নীরবে কাঁদছে। সে অত্যন্ত মমতাভরা কণ্ঠে আস্তে করে জিজ্ঞাসা করল, কি হল, কাঁদছ কেন? রাহুল ভাঙা গলায় বলল, অনেক মাস পর এত ভালো আর পেট ভরে খাবার খেলাম ম্যাডাম, মায়ের কথা মনে পড়ে গেল। অদিতি মুখে কিছু বলল না, কিন্তু তার চেহারায় যে পেশাদার কঠোরতা ছিল তা ধীরে ধীরে গলে গিয়ে এক অদ্ভুত স্নেহে পরিণত হতে শুরু করেছিল। ট্রেন প্রবল বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল গন্তব্যের দিকে। রাতের আধার ক্রমশ গভীর হতে শুরু করেছিল। চারপাশ যখন নিস্তব্ধ, ঠিক এর মাঝেই হঠাৎ অন্য একটি বগি থেকে প্রবল চিৎকারের আওয়াজ ভেসে এলো। আরে ভাই, কেউ একজন ডাক্তার ডাকুন তাড়াতাড়ি, ওনার অবস্থা খুব খারাপ। মুহূর্তের মধ্যে পুরো বগিতে এক চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অদিতি সঙ্গে সঙ্গে দৌড়ে সেই বগির দিকে ছুটে গেল। রাহুলও এক মুহূর্ত দেরি না করে তার পিছু পিছু দৌড়াল। সেখানে গিয়ে তারা দেখল একজন বৃদ্ধ মানুষ সিটের ওপর শুয়ে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছেন আর কাঁপছেন। তার পাশে বসে থাকা তার বৃদ্ধা স্ত্রী নিরুপায় হয়ে জোরে জোরে কাঁদছিলেন। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হল, আশেপাশে দাঁড়িয়ে থাকা অন্যান্য যাত্রীরা সাহায্য করার বদলে শুধু তামাশা দেখছিল। তাদের মধ্যে কয়েকজন তো পকেট থেকে মোবাইল বের করে এই বিপদের ভিডিও বানাতে ব্যস্ত ছিল। রাহুল বিন্দুমাত্র দ্বিধা না করে তৎক্ষণাৎ ওই অসুস্থ বৃদ্ধ মানুষটির পাশে গিয়ে বসে পড়ল
সে অভিজ্ঞ মানুষের মতো বৃদ্ধের হাতের নাড়ি পরীক্ষা করল এবং অদিতির দিকে তাকিয়ে বলল, এনার বুকে চাপ লাগছে এবং শ্বাস নিতে মারাত্মক কষ্ট হচ্ছে, সম্ভবত শ্বাসকষ্টের অ্যাটাক। অদিতি বেশ অবাক আর ঘাবড়ে গিয়ে বলল, তুমি কিভাবে এত নিশ্চিত হয়ে জানলে? রাহুল দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বাবার শরীরও ঠিক এভাবেই মাঝে মধ্যে খারাপ হতো, আমি তাকে এভাবেই ছটফট করতে দেখেছি। রাহুল আর 1 সেকেন্ডও নষ্ট করল না, সে সাথে সাথে যাত্রীদের সরিয়ে দিয়ে জানালা পুরোপুরি খুলিয়ে দিল, যাতে পরিষ্কার বাতাস আসে। এরপর 1 বোতল জল আনিয়ে বৃদ্ধের মুখে ছিটিয়ে দিল এবং তাকে সঠিক পজিশনে বসিয়ে প্রাথমিক শুশ্রূষা দিয়ে সামলাতে লাগল। ওদিকে অদিতি ওয়াকিটকির সাহায্যে পরের স্টেশনে তৎক্ষণাৎ মেডিকেল টিম প্রস্তুত রাখার জন্য কড়া নির্দেশ পাঠিয়ে দিল। রাহুলের নিরলস চেষ্টায় কয়েক মিনিট পরেই বৃদ্ধ মানুষটির অবস্থা কিছুটা স্থিতিশীল হল এবং তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করলেন। তার স্ত্রী কাঁদতে কাঁদতে রাহুলের 2 হাত শক্ত করে চেপে ধরে আশীর্বাদ করে বললেন, বাবা, ভগবান তোমার মঙ্গল করুক, তুমি আজ আমার স্বামীর জীবন বাঁচালে। পুরো বগির পরিস্থিতি এবার বদলে গেল। যাত্রীরা সবাই এবার রাহুলকে সম্পূর্ণ অন্য এক শ্রদ্ধার নজরে দেখতে শুরু করেছিল। যে দাম্ভিক ধনী লোকটি একটু আগে তাকে গরিব বলে খোটা দিচ্ছিল এবং মিথ্যাবাদী বলছিল, সে এবার চরম লজ্জিত হয়ে রাহুলের কাছে এসে মাথা নিচু করে বলল, ভাই, আমাকে মাফ করে দিও, আমি মানুষকে চিনতে খুব বড় ভুল করেছিলাম। রাহুল বিন্দুমাত্র রাগ না দেখিয়ে শুধু হালকা করে হাসল। অদিতি একপাশে দাঁড়িয়ে প্রথমবারের মতো রাহুলকে গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগল। তার মনে ওই ছিন্নমূল কপরদক্ষশূন্য ছেলেটির প্রতি এক বিশাল সম্মানের পাহাড় তৈরি হয়ে গিয়েছিল। পরিস্থিতি শান্ত হওয়ার পর কিছুক্ষণ পর তারা দুজনেই ট্রেনের দরজার কাছে এসে বাইরের হাওয়ায় দাঁড়িয়েছিল। বাইরে তখন নিকোষ কালো অন্ধকার আর বেশ ঠান্ডা হাওয়া বইছিল। অদিতি নিস্তব্ধতা ভেঙে জিজ্ঞাসা করল, এত অভাব, এত দারিদ্র্য আর কষ্টের মধ্যেও তুমি পড়াশোনা ছাড়নি, হার মাননি কেন? রাহুল ম্লান হেসে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি যদি আজ হার মেনে যাই ম্যাডাম, তাহলে আমার অভাবী বাবা মা, আমার ছোট বোনটার শেষ ভরসাও হেরে যাবে, ওদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। অদিতি কয়েক মুহূর্ত একদম চুপ থাকল, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে নিজের জীবনের কথা বলতে শুরু করল। জানো, আমার বাবাও এই রেলওয়েতেই চাকরি করতেন। তিনি অত্যন্ত সৎ অফিসার ছিলেন। ডিউটি করতে করতেই একদিন এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে যায়। রাহুল প্রথমবারের মতো অদিতির সেই কঠোর চোখের আড়ালে লুকিয়ে থাকা গভীর কষ্টটা দেখতে পেল। অদিতি ভারী গলায় আরও বলল, সাধারণ লোকেরা মনে করে একটা সরকারি চাকরি পেয়ে গেলে মানুষের জীবন বুঝি খুব সহজ হয়ে যায়, সব দুঃখ দূর হয়ে যায়। কিন্তু প্রিয়জন হারানোর কিছু ক্ষত বুকে এমনভাবে গেঁথে থাকে যা জীবনেও শেষ হয় না। রাহুল কোনো সান্ত্বনা না দিয়ে শুধু চুপচাপ তার কথাগুলো শুনতে থাকল। সেই সময় ট্রেনটি দ্রুত ঢাকা স্টেশনের দিকে পৌঁছতে চলেছিল। শহরের আলো দেখা যাচ্ছিল। ঠিক তখনই রাহুলের চেহারায় আবার সেই চরম দুশ্চিন্তা আর ভয়ের ছায়া ফিরে এলো। হঠাৎ করে তার মনে পড়ে গেল যে তার নিজের পরীক্ষার অ্যাডমিট কার্ড তো সেই হারানো ব্যাগের ভেতরেই রয়ে গেছে। ট্রেন স্টেশনে থামতেই তারা দুজনেই তাড়াহুড়ো করে নিচে নামল। ঢাকা স্টেশনে ভিড় সিরাজগঞ্জের চেয়েও কয়েকগুণ বেশি ছিল। রাহুল পাগলের মতো শেষ আশায় বুক বেঁধে আরও একবার নিজের গায়ের সমস্ত জামাকাপড় ও পকেট হাতড়ে দেখল, যদি কোনো জাদু বলে সেটা পকেটে থেকে যায়। কিন্তু কিছুই পেল না। তার চেহারা মুহূর্তেই ফ্যাকাশে ভরে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, ম্যাডাম, আমার অ্যাডমিট কার্ড তো নেই, তাহলে আমি পরীক্ষা সেন্টারে গিয়ে পরীক্ষা কিভাবে দেব? আমাকে তো ঢুকতেই দেবে না। তার গলা প্রচণ্ড কাঁপছিল। অদিতির মুখেও চিন্তার রেখা ফুটে উঠল। সে দ্রুত জিজ্ঞাসা করল, ভালো করে মনে করার চেষ্টা করো, ওই চুরি যাওয়া ব্যাগটিতে অ্যাডমিট কার্ড ছাড়া আর ঠিক কী কী ছিল? তেমন দামি কিছু না, শুধু আমার কিছু পুরনো বই, ট্রেনের টিকিট আর ওই অ্যাডমিট কার্ডটাই ছিল। রাহুলের 2 চোখ দিয়ে আবার হতাশার জল বইতে লাগল। ঘড়ির কাঁটা নির্মমভাবে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তার বিসিএস পরীক্ষা শুরু হতে আর মাত্র ঠিক 30 মিনিট বাকি ছিল। রাহুল পুরোপুরি ভেঙে পড়ে সেখানেই প্ল্যাটফর্মের নোংরা মেঝেতে বসে পড়ল। তার মনে হচ্ছিল নিষ্ঠুর ভাগ্য আজ আবার তার সাথে সব খেলায় জিতে গেল। কিন্তু ঠিক তখনই অদিতি হঠাৎ কিছু একটা ভেবে নিজের পকেট থেকে স্মার্টফোন বের করল। সে সোজা রেলওয়ের প্রধান কন্ট্রোল রুমে নিজের এক পরিচিত কলিগকে কল করল। অত্যন্ত দ্রুততার সাথে কয়েক সেকেন্ড কথা বলার পর সে ফোন রেখে রাহুলের দিকে তাকিয়ে এক আত্মবিশ্বাসী স্বরে বলল, শোনো, তোমার ব্যাগ যদি এই স্টেশনের সীমানার ভেতরে কোথাও থাকে, তবে আমি যে কোনো মূল্যে তা খুঁজেই ছাড়ব, তুমি ওঠো। অদিতির এমন আত্মবিশ্বাসী কথা শুনে রাহুল নিরাশার মাঝেও এক বুক আশা ভরা চোখে তার দিকে তাকাল। কিন্তু পরমুহূর্তেই তার নজর স্টেশনের বড় ঘড়ির দিকে গেল। সময় খুব দ্রুত ফুরিয়ে আসছিল।
রাহুল চরম ঘাবড়ে গিয়ে বলল, ম্যাডাম, আর চেষ্টা করে কি লাভ? শুধু আধ ঘন্টা বাকি আছে। এখন এই বিশাল স্টেশনে ব্যাগ খুঁজে আর কিছু হতে পারে না। অদিতি অত্যন্ত কড়া গলায় তাকে ধমক দিয়ে বলল, যতক্ষণ সময় বাকি আছে ততক্ষণ কোনো লড়াইই শেষ হয় না। হার মানার কথা একদম ভাববে না। এইটুকু বলে সে খুব দ্রুত পায়ে রেলওয়ে সিসিটিভি কন্ট্রোল রুমের দিকে এগিয়ে গেল। রাহুলও উপায় না দেখে তার পিছু পিছু ছুটল। কন্ট্রোল রুমে ঢুকতেই দেখা গেল সেখানে বড় বড় বেশ কয়েকটি মনিটর স্ক্রিন লাগানো ছিল, যেখানে স্টেশনের আলাদা আলাদা প্ল্যাটফর্মের ক্যামেরার দৃশ্য লাইভ দেখা যাচ্ছিল। অদিতি নিজের আইডেন্টিটি দেখিয়ে সেখানে বসা কর্মচারীকে দিয়ে তৎক্ষণাৎ সিরাজগঞ্জ স্টেশনের ওই নির্দিষ্ট সময়ের সিসিটিভি ফুটেজ বের করাল। চোখ বড় বড় করে কয়েক মিনিট স্ক্রিনের দিকে দেখার পর হঠাৎ অদিতি প্রায় চিৎকার করে বলে উঠল, দাঁড়াও, ভিডিওটা পজ করো। এই যে, এটাই সেই ছেলে। স্ক্রিনে পরিষ্কার দেখা যাচ্ছিল একজন লম্বাটে লোক ভিড়ের সুযোগ নিয়ে রাহুলের কাঁধ থেকে অত্যন্ত সাবলীলভাবে ব্যাগটি টেনে নিয়ে পালাচ্ছে। ফুটেজ অনুযায়ী লোকটার সাথে আরও দুজন বখাটে ছেলেও ছিল। রাহুলের শ্বাস দ্রুত হয়ে গেল। সে উত্তেজিত হয়ে স্ক্রিনে আঙুল দিয়ে বলল, হ্যাঁ ম্যাডাম, ঠিক বলেছেন, এটাই আমার সেই কালো রঙের ব্যাগ। অদিতি 1 সেকেন্ডও নষ্ট না করে সাথে সাথে ঢাকা স্টেশনের রেলওয়ে পুলিশ ফোর্সকে খবর দিল। পুরো পুলিশ স্টেশনে রীতিমতো হইচই পড়ে গেল। পুলিশের বিভিন্ন দল আলাদা আলাদা প্ল্যাটফর্মে সন্দেহভাজনদের খুঁজতে দৌড়াতে শুরু করল। কিন্তু ঘড়ির কাঁটা ক্রমাগত বয়ে যাচ্ছিল, কারো জন্য অপেক্ষা করছিল না। রাহুল বারবার নিজের হাতঘড়ি দেখছিল আর ঘামছিল। তার চেহারায় ব্যর্থ হওয়ার ভয় একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। ঠিক সেই চরম উত্তেজনার সময় অদিতির ফোনে তার রেলওয়ের সিনিয়র অফিসারের কল এলো। অফিসার রেগে গিয়ে বললেন, অদিতি, তুমি ডিউটি রিপোর্ট করার পর এখনও তোমার নির্দিষ্ট পয়েন্টে কেন যাওনি? তুমি কোথায়? অদিতি শক্ত গলায় বলল, স্যার, আমি একটা বিশেষ জরুরি বিষয়ে আটকে আছি, একটু সময় লাগবে। কিন্তু ওপাশ থেকে রাগে ফেটে পড়া আওয়াজ এলো, তোমার কাজ যাত্রীদের টিকিট চেক করা, স্টেশনে গোয়েন্দাগিরি করা নয়। তুমি এক্ষুনি তোমার ডিউটি পোস্টে ফিরে এসো। অদিতি কয়েক সেকেন্ড চুপ থেকে নিজেকে সামলে নিয়ে বলল, স্যার, এই মুহূর্তে একটা অসহায় মেধাবী ছেলের ভবিষ্যৎ বাজি রাখা আছে। আমি ওকে এভাবে ফেলে আসতে পারব না। ওপাশ থেকে চরম সতর্ক বানিয়ে এলো, যদি তুমি এই মুহূর্তে ডিউটি স্পট ছাড়ো তাহলে তোমাকে চরম অবাধ্যতার দায়ে এক্ষুনি সাসপেন্ড করে দেওয়া হবে। অদিতি বিন্দুমাত্র বিচলিত না হয়ে কোনো উত্তর না দিয়েই মুখের ওপর ফোনটা কেটে দিল। রাহুল পাশে দাঁড়িয়ে অদিতির এই সব কথাই শুনে ফেলেছিল। সে অপরাধ বোধে কুঁকড়ে গিয়ে সাথে সাথে বলল, ম্যাডাম, আর খুঁজতে হবে না, থাক। শুধু শুধু আমার মতো একজনের জন্য আপনার এত কষ্টের সরকারি চাকরি চলে যাবে, আমি এটা চাই না। অদিতি তার দিকে শান্তভাবে ঘুরে দাঁড়াল এবং বলল, শোনো রাহুল, একটা চাকরি গেলে আমি অন্য চাকরি আবার খুঁজে নিতে পারবো। কিন্তু আজ যদি তোমার এই লালিত স্বপ্নটা মাঝপথে ভেঙে যায়, তবে হয়তো তুমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না, আর আমিও পারব না। এই কথা শুনে রাহুল একদম চুপ হয়ে গেল। তার চোখে অদিতির জন্য এক পাহাড় সম শ্রদ্ধা জন্ম নিল। ঠিক তখনই একজন পুলিশ সদস্য হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে খবর দিল, ম্যাডাম, ওই চোরগুলোকে ৬ নম্বর প্ল্যাটফর্মের একেবারে শেষের দিকে পালাতে দেখা গেছে। অদিতি এবং রাহুল কাল বিলম্ব না করে সাথে সাথে সেদিকে রুদ্ধশ্বাসে ছুটে গেল। পুরো স্টেশনে তখনও হাজার হাজার লোকের ভিড়। যাত্রীরা কেউ কিছু বুঝতে পারছিল না যে হঠাৎ এত দৌড়াদৌড়ি কিসের। ঠিক সেই সময় আকাশ কালো করে মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। প্ল্যাটফর্মের খোলা দিকের মেঝে ভিজে পিচ্ছিল হয়ে গিয়েছিল। হঠাৎ সেই অগণিত ভিড়ের মধ্যে দূরে সেই লোকটিকে দ্রুত পায়ে ছুটতে দেখা গেল, যার হাতের রাহুলের সেই পরিচিত ব্যাগটি ছিল। ওই তো আমার ব্যাগ! রাহুল সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠল। পুলিশ সাথে সাথে তার পেছনে ধাওয়া করল। চোর বুঝতে পারে রেল লাইন পার হয়ে অন্যদিকে পালাতে লাগল। রাহুল তখন নিজের জীবনের কোনো তোয়াক্কা না করেই সোজা লাইনের ওপর লাফ দিয়ে তার পেছনে দৌড়ে গেল। অদিতি পেছন থেকে আতঙ্কে জোরে চিৎকার করে উঠল, রাহুল সাবধান, লাইন থেকে সরে এসো। ঠিক সেই মুহূর্তে অন্য দিক থেকে একটি এক্সপ্রেস ট্রেনের তীব্র হর্ন আর চাকার আওয়াজ শোনা গেল, যা দ্রুত গতিতে প্ল্যাটফর্মে ঢুকছিল। কয়েক সেকেন্ডের জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা সবার শ্বাস যেন গলাতেই আটকে গেল। কিন্তু অসীম সাহসের উপর ভর করে রাহুল ট্রেনটি কাছাকাছি আসার ঠিক 1 সেকেন্ড আগে সময়মতো লাইন পার হয়ে অন্য পাশে পৌঁছে গেল। অবশেষে পুলিশের তাড়া খেয়ে এবং রাহুলের সাহসিকতায় চোরটা আর পালাতে পারল না, ধরা পড়ে গেল। রাহুল চরম উত্তেজনায় কাঁপা কাঁপা হাতে চোরের কাছ থেকে নিজের ব্যাগটি ছিনিয়ে নিল। সে সাথে সাথে কাঁপা হাতে চেইন খুলে ভেতরে উকি দিয়ে দেখল বইগুলো ঠিকঠাকই ছিল, কিছু পুরনো কাগজও ছিল, আর তারপর সে নিজের সেই মহামূল্যবান অ্যাডমিট কার্ডটি অক্ষত অবস্থায় দেখতে পেল। তার 2 চোখ থেকে বাঁধ ভাঙা খুশির জল বেরিয়ে এলো। সে চিৎকার করে বলল, ম্যাডাম, আমি পেয়ে গেছি, আমার অ্যাডমিট কার্ড পেয়ে গেছি। কিন্তু ঠিক পর মুহূর্তেই তার হাসি মুছে গিয়ে
চেহারা আবার ফ্যাকাশে হয়ে গেল। সে দেখল ব্যাগের গোপন পকেটে রাখা মায়ের মঙ্গলসূত্র বন্ধক দেওয়া সমস্ত টাকাগুলো পুরোপুরি গায়েব ছিল। চোরগুলো টাকা আগেই সরিয়ে খেলেছিল। এখন তার পকেট একদম শূন্য। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার মতো একটা রিক্সা ভাড়া দেওয়ার টাকাও তার কাছে অবশিষ্ট ছিল না। অদিতি দ্রুত নিজের হাতঘড়ি দেখল। পরীক্ষার গেট বন্ধ হতে আর মাত্র 15 মিনিট বাকি। রাহুলের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে হতাশ হয়ে বলল, এখন আমি এই অচেনা শহরে এত দূরে সেন্টার পর্যন্ত কিভাবে পৌঁছাব? সব শেষ। তখনই অদিতি বিন্দুমাত্র না ভেবে নিজের পকেট থেকে তার স্কুটির চাবি বের করল এবং দৃঢ়তার সাথে বলল, একদম চুপ, চলো আমার সাথে। তারা দুজনেই পাগলের মতো ছুটে খুব দ্রুত স্টেশনের বাইরে পার্কিংয়ে পৌঁছল। বৃষ্টি তখন আরও অনেক বেশি প্রবল হয়ে উঠেছিল। চারিদিক ঝাপসা দেখাচ্ছিল। অদিতি স্কুটি স্টার্ট করতে করতে বলল, পেছনে শক্ত করে বসো। রাহুল লাফ দিয়ে পেছনে বসল। ঢাকার রাস্তা প্রবল বৃষ্টি আর দীর্ঘ ট্রাফিক জ্যামে একদম স্থবির হয়ে পড়েছিল। প্রতিটি সিগন্যালে গাড়ির লম্বা লাইন লেগেছিল। রাহুল পেছনে বসে বারবার নিজের ঘড়ি দেখছিল আর প্রার্থনা করছিল। তার শ্বাস দ্রুত থেকে দ্রুততর হচ্ছিল। ওদিকে অদিতি জীবনের ঝুঁকি নিয়ে চরম দক্ষতায় পুরো গতিতে সিগন্যাল আর ফাঁকফোকর গলিয়ে স্কুটি চালাচ্ছিল। এর মাঝেই তার পকেটে রাখা ফোনটা বারবার ক্রমাগত বেজেই চলেছিল। তার সিনিয়র অফিসারের একের পর এক কল আসছিল, কিন্তু এবার অদিতি ফোন বের করার বা তোলার কোনো প্রয়োজনই মনে করল না। জ্যাম এড়িয়ে কিছুটা শর্টকাট রাস্তা দিয়ে দূরে যাওয়ার পর হঠাৎ মাঝ রাস্তায় তীব্র বৃষ্টির কারণে স্কুটিটা বিকল হয়ে বন্ধ হয়ে গেল। অদিতি টানা কয়েকবার কিক দিয়ে স্টার্ট করার চেষ্টা করল, কিন্তু কিছুতেই স্কুটি আর চালু হল না। রাহুলের মুখ একেবারে সাদা কাগজের মতো হয়ে গেল। সে বিড়বিড় করে বলল, ব্যাস, এবার বোধহয় সব সত্যি সত্যি শেষ হয়ে গেল। কিন্তু অদিতি হার মানার পাত্রী নয়। সে সাথে সাথে স্কুটিটি একপাশে রাস্তার ধারে স্ট্যান্ড করে রাখল এবং রাহুলের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আর সময় নেই, দৌড়াও। দুজনেই সেই মুষলধারে বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে প্রাণপণে দৌড়াতে শুরু করল। রাস্তার পাশে দাঁড়ানো লোকেরা তাদের অবাক বিস্ময়ে দেখছিল। রেলওয়ের ইউনিফর্ম পরা একজন টিটিই মেয়ে এবং একজন সাধারণ গরিব ছেলে বৃষ্টির মধ্যে পাগলের মতো ছুটছে। একটানা দৌড়ানোর পর রাহুল হাঁপাতে শুরু করেছিল। তার দম ফুরিয়ে আসছিল। ম্যাডাম, আমি আর দৌড়াতে পারছি না, আমার পা চলছে না। অদিতি চলন্ত অবস্থাতেই তার হাত শক্ত করে চেপে ধরে বলল, আরেকটু, ব্যাস, আমরা প্রায় চলে এসেছি, আরেকটু জোর দাও। আরও কয়েক মিনিট একটানা বৃষ্টির মধ্যে দৌড়ানোর পর অবশেষে দুজনেই পরীক্ষা কেন্দ্রের বিশাল গেটের বাইরে পৌঁছাল। ঠিক সেই মুহূর্তে গেট বন্ধ হয়ে যাওয়ার বেল বাজছিল। গেটের গার্ড অত্যন্ত কড়া গলায় জোরে বলল, সময় শেষ, আর একটা লোকও এখন ভেতরে ঢুকতে পারবে না, নিয়ম সবার জন্য সমান। রাহুল ওই কথা শুনে গেটের বাইরেই থেমে গেল। তার চোখে আবার হতাশার জল চলে এলো। কিন্তু অদিতি সোজা গিয়ে সেই গার্ডের ঠিক সামনে দাঁড়াল। মাথা থেকে পা পর্যন্ত ভিজতে ভিজতে নিজের 2 হাত জোর করে অত্যন্ত কাকুতি মিনতি করে বলল, স্যার, প্লিজ, আপনাকে হাত জোর করছি, ওকে ভেতরে যাওয়ার অনুমতি দিন। এই গরিব ছেলেটি আজ শুধু এই গেট পর্যন্ত পৌঁছানোর জন্য জীবনের অনেক কিছু হারিয়েছে। ওর ভবিষ্যৎটা নষ্ট করে দেবেন না। গার্ড প্রথমে তার সিদ্ধান্তে অনড় থেকে না করতে থাকল, কিন্তু হয়তো অদিতির ওই ভেজা চোখের সততা আর মরিয়া ভাব দেখে তার পাষাণ মন কিছুটা গলে গেল। সে গেট সামান্য একটু ফাঁক করল এবং ইশারা করে বলল, নিয়মের বাইরে যাচ্ছি শুধু আপনার জন্য, তাড়াতাড়ি ভেতরে যাও। রাহুল কাঁপা কাঁপা হাতে নিজের সিক্ত অ্যাডমিট কার্ডটি ধরল এবং এক ছুটে ভেতরে ঢুকে গেল। সাথে সাথে বিশাল লোহার গেটটি সশব্দে বন্ধ হয়ে গেল। বাইরে তখনও অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। অদিতি ওই একই জায়গায় সম্পূর্ণ ভেজা অবস্থায় দাঁড়িয়েছিল। তার চেহারায় এক অসীম ক্লান্তি থাকলেও চোখের দৃষ্টিতে ছিল এক পরম স্বস্তি যে সে সফল হয়েছে। ঠিক তখনই তার পকেটে থাকা ফোনে একটি টেক্সট মেসেজ আসার শব্দ হল। সে ধীরে ধীরে ফোনটা খুলল। মেসেজটি পড়ার সাথে সাথেই তার চেহারার সমস্ত রং যেন উড়ে গেল। রেলওয়ে বিভাগের প্রধান দপ্তর থেকে তার নামে সরাসরি সাসপেনশন নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশের কারণ হিসেবে স্পষ্ট লেখা ছিল, কর্তব্যরত অবস্থায় বিনা অনুমতিতে ডিউটি ছেড়ে যাওয়া এবং চরম শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে আপনাকে তাৎক্ষণিক প্রভাবে চাকরি থেকে বরখাস্ত করা হল। অদিতি কয়েক মুহূর্ত সেই মেসেজটার দিকে তাকিয়ে একেবারে নিশ্চল হয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে রইল। ওদিকে পরীক্ষার বিশাল হলের ভেতরে বসে জানালার ফাঁক দিয়ে রাহুলের নজর হঠাৎ বাইরের রাস্তায় পড়ল। সে স্পষ্ট দেখল যে মেয়েটি নিজের জীবনের পরোয়া না করে তার স্বপ্ন বাঁচিয়েছে, আজ সেই মেয়েটির নিজের চাকরিটাই তার জন্য চলে গেছে। পরীক্ষা শেষ হওয়ার পর রাহুল যখন অত্যন্ত ভারাক্রান্ত মনে সেন্টার থেকে ধীর পায়ে বেরোল, তখন বাইরে সন্ধে নেমে গেছে।
বৃষ্টি অনেক আগেই থেমে গিয়েছিল, কিন্তু প্রকৃতির বৃষ্টি থামলেও রাহুলের মনের ভেতরে এক প্রবল ঝড় বইছিল। গেটের বাইরে আসার পর তার নজর সবার প্রথমে অদিতিকে খুঁজতে লাগল, কিন্তু বাইরে তাকে কোথাও দেখা গেল না। রাহুল উদ্বিগ্ন হয়ে দ্রুত এদিক ওদিক দেখতে লাগল। তখনই একটু দূরে রাস্তার ধারে একটি ছোট্ট টঙের চায়ের দোকান তার চোখে পড়ল। সেখানে একটি বেঞ্চে অদিতি একদম একা চুপচাপ বসেছিল। তার হাতে তখনও সেই প্রিন্ট করা সাসপেনশন নোটিশটি ধরা ছিল। রাহুল অত্যন্ত ধীর পায়ে অপরাধীর মতো তার কাছে পৌঁছাল এবং অস্ফুট স্বরে ডাকল, ম্যাডাম। অদিতি মুখ তুলে তার দিকে তাকিয়ে নিজের কষ্ট লুকিয়ে একটা মেকি হাসার চেষ্টা করল এবং বলল, কি খবর, কেমন হলো তোমার পরীক্ষা? রাহুলের চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগল। সে ডুকরে কেঁদে উঠে বলল, আপনি যদি আজ না থাকতেন তাহলে আমি এই পরীক্ষার হলের চৌকাঠ পর্যন্ত কোনোদিন পৌঁছাতে পারতাম না। অদিতি অত্যন্ত প্রশান্ত মুখে হালকা হাসল। এখন ওইসব কথা বাদ দাও, মন দিয়ে শুধু রেজাল্টের অপেক্ষা করো। রাহুল কয়েক সেকেন্ড মাথা নিচু করে চুপ থাকল, তারপর ধীরে ধীরে ধরা গলায় বলল, কিন্তু আমার এই স্বপ্নের জন্য আপনার নিজের চাকরিটা? অদিতি তার কথা মাঝপথেই থামিয়ে দিয়ে অত্যন্ত গভীর স্বরে বলল, শোনো রাহুল, পৃথিবীতে কিছু সম্পর্ক শুধু রক্তের বাঁধন দিয়ে তৈরি হয় না, কিছু সম্পর্ক নিছক মানবতা দিয়েও তৈরি হয়। সেই অদ্ভুত দিনের পর তারা দুজনেই তাদের নিজ নিজ জীবনের সংগ্রাম আর বাস্তবতায় ফিরে গেল। রাহুল আবার সেই সিরাজগঞ্জের সেই গ্রামে ফিরে এলো। সেখানে আবার সেই পরিচিত দারিদ্র্য, সেই প্রতিদিনের জীবন সংগ্রাম, সেই ভাঙা চালের ঘর। কিন্তু এবার তার ভেতরের মানুষটার মধ্যে এক অদ্ভুত নতুন শক্তি কাজ করছিল। সে দিনরাত প্রহর গুনতে লাগল সেই চূড়ান্ত রেজাল্টের অপেক্ষায়। ওদিকে অদিতির সাসপেনশন খুব সহজে শেষ হয়নি। অনেক তদন্ত আর দৌড়ঝাঁপ করার পর রেলওয়ে বিভাগ তাকে তার মূল পোস্টিং থেকে সরিয়ে একটি প্রত্যন্ত ছোট স্টেশনে শাস্তিমূলকভাবে অস্থায়ী ডিউটি দিয়ে পাঠিয়ে দিয়েছিল। তার নিজের আত্মীয় স্বজন এবং পরিচিত প্রতিবেশীরা তাকে রুজ খোঁটা দিত, কি বোকা মেয়ে রে বাবা, একজন সম্পূর্ণ অচেনা ছেলের জন্য নিজের এত সাধের সরকারি চাকরি বাজি রাখল, এখন বোঝো ঠেলা, এত কিসের মানবতা দেখাতে গেছিলি? কিন্তু অদিতি এইসব কটু কথা অত্যন্ত নীরবে এবং হাসি মুখে চুপচাপ শুনে যেত। এভাবেই বেশ কয়েক মাস কেটে গেল। তারপর হঠাৎ একদিন সকালে পুরো সিরাজগঞ্জ গ্রামে এক বিরাট শোরগোল পড়ে গেল। বিসিএসের চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হতে চলেছিল। রাহুলের হাত উত্তেজনায় চরমভাবে কাঁপছিল। গ্রামের অনেক উৎসুক মানুষ তার সেই ভাঙা ঘরের বাইরে উঠোনে ভিড় করেছিল। তাদের মধ্যে কেউ কেউ মন থেকে তার জন্য দোয়া করছিল, আবার অনেকেই শুধু তামাশা দেখতে এসেছিল যে ছেলেটা ফেল করলে কিভাবে তাকে নিয়ে হাসাহাসি করবে। রাহুল যেই কাঁপা কাঁপা হাতে মোবাইলের স্ক্রিনে নিজের রোল নম্বরটি টাইপ করে সাবমিট করল, কয়েক সেকেন্ডের জন্য তার শ্বাস যেন আটকে গেল। পর মুহূর্তেই রেজাল্ট দেখে তার দুই চোখ দিয়ে অঝরে আনন্দাশ্রু গড়িয়ে পড়তে লাগল। তার শুধু সিলেকশনই হয়নি, বরং পুরো দেশের মধ্যে সে একদম উপরের সারির খুব ভালো একটি র্যাঙ্ক অর্জন করেছিল। তার রুগ্ন মা এই খবর শুনে খুশিতে অঝরে কাঁদতে লাগলেন এবং মাটিতে লুটিয়ে পড়ে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন। তার আহত বাবা কাঁপতে কাঁপতে লাঠি ভর দিয়ে উঠে দাঁড়ালেন এবং জীবনের প্রথমবারের মতো নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন। মুহূর্তের মধ্যে পুরো সিরাজগঞ্জ গ্রামে যেন ঈদের আনন্দ ছড়িয়ে পড়ল। যারা একসময় তাকে নিয়ে ঠাট্টা করে বলতো যে গরিবের ছেলে কখনো বড় অফিসার হতে পারে না, আজ তারাই সবার আগে প্লেটে করে মিষ্টি সাজিয়ে তার ভাঙা বাড়িতে ছুটে আসছিল। কিন্তু নিজের এই চূড়ান্ত সফলতার রেজাল্ট দেখার পর রাহুল সবার আগে যে কাজটি করল তা উপস্থিত সবাইকে চরম অবাক করে দিল। সে কারো সাথে কোনো কথা না বলে, কোনো মিষ্টি না খেয়ে সোজা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কয়েক ঘণ্টার দীর্ঘ ট্রেন যাত্রা শেষ করার পর সে সেই নির্দিষ্ট অচেনা স্টেশনেই পৌঁছাল যেখানে বদলি হয়ে অদিতি ডিউটি করছিল। সেই স্টেশনেও প্ল্যাটফর্মে সেই একই চেনা ভিড় ছিল, লোকাল ট্রেনের সেই একই হর্নের আওয়াজ, মানুষের সেই একই ছটাছুটি। কিন্তু এবার রাহুলের চোখ এই ভিড়ের মাঝে শুধু একটি নির্দিষ্ট মুখকেই হন্যে হয়ে খুঁজছিল। কিছুক্ষণ পাগলের মতো খোঁজার পর তার নজর দূরে প্ল্যাটফর্মের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা অদিতির ওপর গিয়ে পড়ল। অদিতি আগের মতোই যাত্রীদের টিকিট চেক করছিল। তার চেহারায় আগের চেয়ে অনেক বেশি শান্ত এবং স্নিগ্ধ একটা ভাব ছিল, কিন্তু চোখের দৃষ্টিতে এখনও সেই একই সরলতা আর দৃঢ়তা টিকেছিল। রাহুল অত্যন্ত ধীরে ধীরে সম্মান আর ভালোবাসা নিয়ে তার কাছে এগিয়ে গেল।
অদিতি হঠাৎ তাকে নিজের সামনে দাঁড়ানো দেখে কয়েক সেকেন্ডের জন্য রীতিমতো চমকে উঠল। আরে রাহুল, তুমি এখানে হঠাৎ? রাহুলের দু চোখ আবারও কৃতজ্ঞতার জলে ভরে এল। তাদের চারপাশে দাঁড়িয়ে থাকা যাত্রীরা অবাক বিস্ময়ে তাদের দিকে তাকিয়ে দৃশ্যটা দেখতে লাগল। অদিতি কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, কি ব্যাপার রাহুল, তুমি কাঁদছ কেন? এসব কি করছ? রাহুল অঝোরে কাঁদতে কাঁদতে অত্যন্ত আবেগময় কণ্ঠে বলল, সেদিন আপনি শুধু আমার একটা সামান্য উপকার করেননি ম্যাডাম, আপনি আমার পুরো জীবনটা, আমার পরিবারের ভাগ্যটা চিরকালের জন্য বদলে দিয়েছেন। আমি বিসিএস পাশ করেছি, আমি অফিসার হয়েছি। এই খবর শুনে অদিতির চোখও আনন্দে ভিজে গেল। রাহুল তার পকেট থেকে সযত্নে রাখা একটি ছোট্ট কৌটো বের করল। সেটা খুলতেই অদিতি চরম চমকে গেল। তার ভেতরে সেই পুরনো সোনার মঙ্গলসূত্রটি রাখা ছিল, যা রাহুলের মা তাকে বন্ধক রাখতে দিয়েছিলেন। রাহুল বলল, যেদিন রেজাল্ট বেরোল, আমি সবার প্রথমে আমার জমানো আর ধার করা টাকা দিয়ে মহাজনের কাছ থেকে মায়ের এই মঙ্গলসূত্রটা ছাড়িয়ে এনেছি। তারপর সে গলা পরিষ্কার করে কাঁপা কাঁপা কণ্ঠে সবার সামনেই অদিতিকে উদ্দেশ্য করে বলল, ম্যাডাম, আজ আমি একজন অফিসার হয়েছি ঠিকই, কিন্তু আমি সারা জীবন দেশের গরিব আর অসহায় মানুষদের সাহায্য করে যেতে চাই। আপনি কি সারা জীবনের জন্য আমার সেই পথের সাথী হবেন? অদিতি একেবারে নির্বাক হয়ে কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে রাহুলের চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে অঝোরে আনন্দাশ্রু বইতে লাগল। সে আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। আস্তে করে মাথা নেড়ে হ্যাঁ বলে দিল। মুহূর্তের মধ্যে পুরো প্ল্যাটফর্মে উপস্থিত সকল মানুষ এই চমৎকার দৃশ্য দেখে প্রবল করতালিতে ফেটে পড়ল। এর ঠিক কয়েক মাস পর অত্যন্ত সাদামাটা আর ঘরোয়াভাবে রাহুল এবং অদিতির বিয়ে সম্পন্ন হল। সেই বিয়েতে না ছিল কোনো যৌতুকের দাবি, না ছিল কোনো আভিজাত্যের লোক দেখানো জাঁকজমক। তাদের এই পবিত্র বিয়েতে ভিআইপি অতিথিদের বদলে আমন্ত্রিত হয়ে সামিল হয়েছিলেন স্টেশনের কুলি, সাধারণ চাওয়ালা, স্টেশনের ছোট কর্মচারী এবং রাহুলের গ্রামের সেই গরিব খেটে খাওয়া মানুষরা। রাহুল এখন সমাজের একজন প্রতিষ্ঠিত বড় অফিসার হয়ে গিয়েছিল এবং দীর্ঘ আইনি লড়াইয়ের পর অদিতির ওপর থেকে সাসপেনশন তুলে নিয়ে তার মূল সম্মানজনক চাকরিটিও তাকে ফেরত দেওয়া হয়েছিল। কিন্তু এত বড় সফলতা পাওয়ার পরও এই দম্পতি তাদের সেই পুরনো কষ্টের জীবন আর ফেলে আসা দিনগুলোকে কখনো ভুলে যায়নি। তারা দুজন মিলে সমাজের গরিব, সুবিধাবঞ্চিত আর অনাথ বাচ্চাদের পড়াশোনার জন্য নিজেদের টাকায় একটি বিশাল বিনামূল্যের লাইব্রেরি এবং একটি আধুনিক হোস্টেল চালু করল, যেখানে যে কোনো গরিব ঘরের বাচ্চা বিনা পয়সায় থেকে নিশ্চিন্তে পড়াশোনা করে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারত। একদিন সেই লাইব্রেরিতেই বসে থাকা একটি ছোট গরিব বাচ্চা রাহুলকে অত্যন্ত কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল, স্যার, আপনার তো অনেক অভাব ছিল, তাহলে আপনি এত বড় অফিসার কিভাবে হলেন? রাহুল তখন পাশে দাঁড়িয়ে থাকা অদিতির দিকে তাকিয়ে অত্যন্ত মিষ্টি করে হাসল এবং সেই বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে বলল, কারণ বাবা, একদিন ওই রেলওয়ে স্টেশনে ঘোর বিপদের মধ্যে আমি স্বয়ং মানবতার দেখা পেয়েছিলাম। বন্ধুরা, এই অসাধারণ বাস্তব গল্প থেকে আমরা জীবনে এই মহামূল্যবান শিক্ষাই পাই যে মানুষের করা নিঃস্বার্থ সাহায্য আর ভালোবাসা কখনোই বৃথা যায় না। কখনো কখনো আপনার করা একটি ছোট্ট উপকার বা সামান্য সহানুভূতি হয়তো অন্য একজন মানুষের পুরো জীবন, এমনকি তার ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্যও বদলে দিতে পারে। জন্মগতভাবে গরিব হওয়াটা কখনোই কোনো মানুষের দুর্বলতা নয়, বরং পরিস্থিতির কাছে হার মেনে নিয়ে চেষ্টা ছেড়ে দেওয়াটাই হলো সবচেয়ে বড় দুর্বলতা। আর আপনারাই বলুন বন্ধুরা, যদি অদিতি সেন সেদিন নিজের কেরিয়ারের তোয়াক্কা না করে রাহুলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে না দিত, তাহলে কি রাহুল দাস নামের সেই গরিব ছেলেটি জীবনে কখনো এত বড় অফিসার হতে পারত? আপনাদের কাছে এই গল্পের সবচেয়ে আবেগঘন আর অনুপ্রেরণামূলক দৃশ্য কোনটি লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। যদি এই হৃদয়স্পর্শী গল্পটি সত্যিই আপনাদের মন ছুঁয়ে যায়, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে বেশি বেশি মানুষের কাছে মানবতার এই অসাধারণ বার্তাটি পৌঁছাতে পারে। আর প্রতিদিন এমন মন ছুঁয়ে যাওয়া অনুপ্রেরণামূলক বাস্তব গল্প শোনার জন্য আমাদের চ্যানেল কালাম ভয়েসকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকালের নতুন এক অনুপ্রেরণার গল্পে। সবাই ভালো থাকবেন।